হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে আমরা সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক করব। তো পার্ট ওয়ানের ভিডিওতে আমরা কিছু সিম্পলিফিকেশন অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের স্মলেস্ট এবং লার্জেস্টের যে ফ্র্যাকশন বা কোনো সংখ্যা আমাদের যেমন এরকম অমূলত সংখ্যাও দেখতে পারবে, সেখানে ছোট বা বড় বের করতে বলবে, সবথেকে ক্ষুদ্রতম বা বৃহত্তম। আর এরকম যে ইরেশনাল সিরিজগুলো আছে, অমূলত সংখ্যার যে সিরিজগুলো আছে তার ভ্যালু নির্ণয়ের যে রিলেটেড যে সমস্ত অঙ্ক সেগুলো আমরা দেখব। ওকে, তো চলো শুরু করা যাক আমাদের সরলীকরণের পার্ট 2 এর ক্লাস। ওকে, আর এই ক্লাসের সলভ পিডিএফ পেতে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, সে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো সেখানে আমি আমার সলভ পিডিএফটি শেয়ার করে দেবো। ওকে, গ্রেট, চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো। তো পার্ট ওয়ানের ভিডিওতে আমরা একটু ভগ্নাংশের ছোট বড় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আবার একটু আলোচনা করব। তো আজকে দেখো, এই ধরনের যদি তোমাদের দেওয়া থাকে, যেমন √7 প্লাস √3, √5 প্লাস √5 অ্যান্ড √6 প্লাস, এখানে রুট দেখতে পাচ্ছ না, তো আমরা এটাকে কীভাবে লিখে নেব, 2কে আমরা কীভাবে লিখে নিতে পারি, √4 আকারে লিখে নিতে পারি, তাই না? তো এখানে যদি আমাদের সবথেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বের করতে হয় তাহলে আমরা কীভাবে করব? তো লার্জেস্ট আর এই ধরনের যদি আমাদের রুট ওয়ালা সংখ্যার যদি যোগ এবং বিয়োগ দিয়ে যদি আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম বের করতে বলে, তাহলে আমরা প্রথমে দেখবে যে এখানে সাইনটা কী আছে, যোগ আছে। ওকে, সবগুলোতেই যোগ আছে। তারপর আমরা এগুলোকে সবগুলোতে রুট আছে কিনা আমরা দেখে নিলাম। ওকে, এবার তোমরা কি করবে, তো যেমন এখানে 2-এর রুট ছিল না, তো আমরা 2-এর যদি রুটের আকারে লিখি তাহলে 2 মানে হচ্ছে √4, তাই না? এভাবে কনভার্ট করে নেব। তারপরে কি হবে, আমরা গুণ করব। যেমন প্রথম ডাটাটা কি আছে আমাদের, √7 প্লাস √3, তারপরটা আছে √5 প্লাস √5, তারপরটা আছে √6 প্লাস √4। ওকে, তো তোমরা কি করবে, প্রথমে এখানে গুণ করে দেবে, যে এখানে যেটা আছে 7 এবং 3 গুণ করে দেবে, তো হয়ে যাচ্ছে কত, 21, আর 5 আর 5 গুণ করে দাও তাহলে হচ্ছে 25, এবং পরেরটাতে 6 আর 4 গুণ করে দাও হয়ে যাচ্ছে 24। তো যখন আমাদের এই সিম্বলটা, তো এখানে দেখতে পাচ্ছ প্লাস আছে, যখন প্লাস থাকবে মনে রাখবে যে প্লাসের ক্ষেত্রে যে গুণফলটা আমার বড় হবে সেটাই আমার সবথেকে বৃহত্তম সংখ্যা হবে। তো আমাদের সবথেকে বৃহত্তম এখানে যে ইয়েটা হবে, সেটা কোনটা হবে, টার্মটি হবে, সেটা হচ্ছে √5 প্লাস √5। ওকে, আর স্মলেস্ট কোনটি হবে, তো স্মলেস্ট হবে যেটা আমাদের গুণফল সবথেকে ছোট দেখছো, সেটাই হচ্ছে আমাদের স্মলেস্ট, মানে √7 প্লাস √3। ক্লিয়ার? তো প্লাস থাকলে গুণফলের যেটা বৃহত্তম আসবে সেটা হচ্ছে বড়, আর বৃহত্তম সংখ্যা হবে, আর যেটার গুণফল ছোট আসবে সেটা হচ্ছে আমাদের স্মলেস্ট সংখ্যা হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট অঙ্কটা দেখো। এবার দেখো এই অঙ্কটিতে আমাদের কী আছে, মাঝখানে কী আছে, মাইনাস চিহ্ন আছে। তো মাইনাসের ক্ষেত্রে কী করব, মাইনাসের ক্ষেত্রে হচ্ছে, দেখো তোমরা আবার গুণ করে নাও। এখানে গুণ করলে আমাদের হচ্ছে 35, এখানে গুণ করলে হচ্ছে 15, তো এখানে গুণ করলে হচ্ছে 63, আর এখানে গুণ করলে হচ্ছে 99। ওকে, তো এবার যদি আমি লার্জেস্ট বের করতে চাই আর স্মলেস্ট বের করতে চাই, আমাদের বের করতে বলেছে সবথেকে বড় সংখ্যাটি। ওকে, তো আমরা দুটোই বের করব। ওকে, তো সবথেকে বড় সংখ্যাটি কোনটি হবে, দেখো মাইনাসের ক্ষেত্রে তোমরা উল্টো জিনিসটা মনে রাখবে, যেটা ছোট সবথেকে সেটা হয়ে যাবে সবথেকে বড়, মানে গুণফলটা যেটা যে ক্ষেত্রে ছোট হচ্ছে, মানে এই দুটো টার্মের 5 আর 3-এর রুটের ভিতরে যেটা আছে, রুটটা নিয়ে ভেবো না। তো মাইনাস যদি থাকে তবে সবথেকে যে ছোটো গুণফলটা আসবে সেটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা হবে। তো লার্জেস্ট কোনটি হয়ে যাবে, দেখো আমাদের √5 মাইনাস √3, আর গুণফল যেখানে বড় আছে, দেখো 99, সেটা হয়ে যাবে আমাদের সবথেকে ছোট সংখ্যাটি। ক্লিয়ার? জাস্ট এতটুকু মনে রাখবে, হুবহু কোশ্চেন আসে, তো এই টাইপটা যেন তোমাদের মিস না হয়ে যায় সেই জন্যই কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করছি। যে কটা টাইপ থাকা সম্ভব এই ছোট এবং স্মলেস্ট এবং গ্রেটেস্ট সংখ্যা বের করা বা ফ্র্যাকশন বের করার ক্ষেত্রে সে পুরোটাই নিয়ে আমি আলোচনা করব। তারপরে আমাদের তো দুটো টাইপ হয়ে গেল। ওকে, ক্লিয়ার? তো এই ধরনের কোনো তোমরা অঙ্ক প্র্যাকটিস করতেই পারো, আমি একটা পরবর্তীতে প্র্যাকটিস ভিডিও নিয়ে আসবো, সিম্পলিফিকেশনের আগে কনসেপ্টগুলো বুঝিয়ে দিই। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন অফ দ্য স্মল, মানে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। তো এর আগের দিনে আমরা বলেছিলাম যে আমরা কটা মেথডের মাধ্যমে সিম্পলিফিকেশন, মানে এই ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে পারি। একটা ছিল আমাদের কী ছিল, একটা ছিল এলসিএম অ্যান্ড এই এলসিএম মেথড, মানে এলসিএম করে হরের এলসিএম করে গুণ করে দেবো, আর একটা ছিল ক্রস মাল্টিপ্লিকেশন, আর একটা ছিল কমন ডিফারেন্স দিয়ে।
ওকে, কমন ডিফারেন্সটা আমাদেরকে অবজার্ভ করতে হবে যে লব এবং হরের মধ্যে পার্থক্য, লব এবং হরের মধ্যে পার্থক্য কত আছে। যদি একই থাকে তাহলে যার লব বড় সে বড়, যার লব ছোট সে ছোট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমরা সবসময় কী দেখবো, কমন ডিফারেন্স একই আছে কিনা দেখবো। 7 আর এখানে যে প্রথম সংখ্যাটা যদি দেখি তো 7 আর 6, তো কমন ডিফারেন্স কত, 1, 7/9, 4/5 আর 5/7। ওকে, তো ছোট বের করতে বলেছে। তো অবভিয়াস এই সংখ্যাটা তো নিয়ে আমার দেখার দরকারই নেই, কারণ কি যে এখানে হচ্ছে আমার কি লব বড় আছে। তো লব বড় হলে অ্যান্সার আমার এখানে 1-এর বেশি আসবে, সেটা নিয়ে আমরা ভাবছি না। তো পরেরগুলো হচ্ছে আমাদের পারফেক্ট ফ্র্যাকশন। তো এখানে আমরা কী করি, এলসিএম মেথড। এলসিএম মেথড কি দেখো, আমি বলেছিলাম যে 9, 5 এবং 7-এর লসাগু দিয়ে তোমরা গুণ করে দিতে পারো। হ্যাঁ, তো মনে আছে কিনা, তো 9, 5 এবং 7-এর লসাগু দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কত হবে। তো এখানে তো দেখতেই পাচ্ছ, কারণ পুরোটাই গুণ করতে লাগবে। তো আমি গুণ করে দেবো 9, 5, 7 দিয়ে। হ্যাঁ, তো গুণফল বের করার দরকার নেই এখানে, 9, 5, 7 দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি। আবার 9, 5, 7 দিয়ে গুণ করে দিলাম। ওকে, তো 7 7 কেটে যাচ্ছে, 5 দিয়ে 5 কেটে যাচ্ছে, 9 দিয়ে 9 কেটে যাচ্ছে। তো আলটিমেট আমার এখানে যেটা অ্যান্সার আসবে এখানে কত হচ্ছে তাহলে আলটিমেট 7 × 7 × 5 আর 9 × 7 × 4 আর হচ্ছে 9 × 5 × 5। ঠিক আছে, তো একটা বেশ জটিল ফিগার আসছে এখানে। ওকে, তো আমরা সাধারণত এলসিএম যে মেথডটা আমি বলেছিলাম এর আগের অঙ্কগুলো টাইপে, যে এলসিএম মেথডটা কখন চুজ করব, যখন আমার এলসিএমটা একটা ছোটো মোটো সংখ্যা চলে আসবে। এখানে থেকে বেশ বড় সংখ্যা 45 × 7, মানে অলরেডি 300-র উপরে আমাদের আসছে, তাই না? কারণ কথা হচ্ছে 535 হাতে থাকছে 3, 28, মানে 315 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে। সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু জটিলই হয়ে যাবে, তোমরা এটা অ্যাভয়েড করবে। ওকে, যখন আমার এলসিএমটা একটা সরল সহজ অঙ্ক আসবে সেক্ষেত্রে আমরা কিন্তু এলসিএম মেথড দিয়ে যাবো, না হলে গুণ বড় হয়ে গেলে আমাদের সময় বেশি লাগবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে কোন মেথড দিয়ে যাব? তো আমাদের লার্জেস্ট চাইনি, আমাদের কী চেয়েছে, ছোট সংখ্যা চেয়েছে। তো আমরা প্রথমে তো বড়টা পেয়েই গিয়েছি, ছোট কীভাবে বের করবো, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন। তো আমরা কোনটা দিয়ে যাব এখানে, দ্বিতীয় সংখ্যা দিয়ে যাবো, বুঝলে? তো এলসিএম মেথড তো তোমরা বুঝেই গিয়েছো, তো আমরা আগেই দেখছি না যে কোনটা আমাদের বৃহত্তম সংখ্যা, পরে আমরা করছি। আগে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে আমরা দেখে নিই, তোমরা বুঝতে পারবে তাহলে যে এলসিএম মেথড এবং ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মধ্যে কোনটি কখন অ্যাপ্লাই করতে হয়। ওকে, তো আমার 3টে সংখ্যা থাকলো, তো এই 3টে সংখ্যার মধ্যে আমরা তাহলে ক্রস করে দেখি যে 7/9 আর 4/5-এর মধ্যে যদি আমি ক্রস করি, হ্যাঁ, প্রথম দুটো নিয়ে আমরা তুলনা করছি। ওকে, প্রথম দুটো নিয়ে তাহলে ক্রস করলে এখানে কত হচ্ছে, 535 আর 4 লং 36 হয়ে গেল। তার মানে ছোটো কোনটি হয়ে গেল, আমার ছোট হয়ে গেল এটা। এবার যেহেতু আমাকে ছোটো বের করতে হবে, তো আমি ছোটোগুলো নিয়েই চলবো। তো আমার সবথেকে ছোটো পেয়ে গেলাম 7/9। এবার আমি দেখবো যে পরের যে আমার ভগ্নাংশটা আছে 5/7, তার থেকে 7/9 ছোটো কিনা। তো আমি এখানে গুণ করলে কত, 7 লং 63 আর 5 লং 45। দেখা গেল যে কে ছোট সংখ্যা বেরিয়ে আসলো, 5/7। মানে ভগ্নাংশ কোনটি সব থেকে তাহলে ছোটো বলবো আমি, 5/7। কেন? কারণ প্রথম সংখ্যাটি তো হর তো ছোটো দেখছো, তো আমাদের ভাগফল 1-এর থেকে বেশি হয়ে যাবে, সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এটা সব থেকে বড়ো হয়ে যাবে, লার্জেস্ট হয়ে যাবে, তাই না? লার্জেস্ট হয়ে যাবে। আর এখানে আমরা যখন ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে দেখব, তখন আমরা ছোট সংখ্যাটি প্রথম দুটোকে যখন তুলনা করলাম তার মধ্যে ছোটো নিয়ে নিলাম, আবার যেটা আমার ছোটো পেলাম তার সঙ্গে পরের ভগ্নাংশটাকে ট্যালি করে দেখলাম বা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখলাম যে কে ছোটো বেরোচ্ছে। ওকে, তাহলে সবথেকে ছোটো সংখ্যাটি আমার কোনটি হয়ে গেল, 5/7। তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের কি হয়ে যেত, ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যেত। তো আমি এটা এখানে ক্লিয়ার করে দিলাম যে কখন এলসিএম মেথড আর কখন তোমরা আর কমন ক্রস মাল্টিপ্লিকেশন মেথড চুজ করবে। যদি এই ধরনের বড় হয়ে যায় তোমাদের লসাগুটা, কত ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে যাবে না। ওকে, আরও অনেক মেথড হয়, যেমন আমরা লবে 0 পুট করে দিয়েও করতে পারি। ওকে, যেমন 10 দিয়ে গুণ করে দিয়েও করতে পারি। তো ডিফারেন্ট মেথড আছে। ওকে, এবার আমার কমন ডিফারেন্স মেথড থেকে একটি অঙ্ক, যে দেখো আমি কি বলেছি যে 3টা মেথড দিয়ে তোমরা প্রথমেই চেক করে নেবে। যে এখানে বলেছি কত, 4টা সংখ্যা বলেছে, ভগ্নাংশ বলেছে, 6/7, 5/6,
7/8 আর হচ্ছে 4/5। ওকে, তো কমন ডিফারেন্স বলতে আমি কী বলছি, দেখো লব আর হরের মধ্যে পার্থক্য কত, 1। এখানে লব আর হরের মধ্যে পার্থক্য কত, 1। এখানেও লব আর হরের মধ্যে পার্থক্য 1, এটাতেও একই। তো যখন আমরা এই কমন লব এবং হরের মধ্যে পার্থক্যটা কমন থাকবে, মানে একই রকম দেখতে পারবো, এখানে যদি পার্থক্যটা কত, 1 করে, তাই না? কোনো ক্ষেত্রে 2ও থাকতে পারতো, হয় না? তো যখন আমরা লব আর হরের মধ্যে সমান সমান পার্থক্যগুলো দেখতে পারবো সবগুলো ভগ্নাংশেই, তখন যার লব বড় সেই বৃহত্তম ভগ্নাংশ হবে। তো বৃহত্তম ভগ্নাংশ কোনটি হয়ে যাবে, 7/8, তাই না? 7/8 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কারণ কি, যার লব বৃহত্তম হবে তারই অ্যান্সার, সেটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার কমন ডিফারেন্স? আচ্ছা, এবার চলো এই টাইপটি। এইটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশটা আমাদের 4/9, তারপরে দেখতে পাচ্ছি একটা রুট দিয়ে দেওয়া আছে 9/49, আবার এখানে দেখছি দশমিক দিয়ে দেওয়া আছে, আবার এটাতে দেখছি 0.8 স্কোয়ার দেওয়া আছে। তো এই ধরনের মিক্স আমরা দেখতে পারবো। ওকে, তো তখন আমরা কি করে নেব, প্রথমে ব্যাপারগুলোকে, এই যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সরল করে নেব। তো 9 রুট করলে 3 থাকছে, ওকে 3 থাকছে, আর হচ্ছে আমাদের এখানে 7 থাকছে, আর এখানে আমরা দশমিক তুলে দিয়ে আবার ইজি করে নেবো ব্যাপারটা, চাইলে আরও কেটে নিতে পারো। তো 5 20, তো 9/20 হচ্ছে আমার আলটিমেট। ওকে, আর এখানে আমাদের কত হচ্ছে, 8 স্কোয়ার আমাদের 64 হচ্ছে, আর এইদিকে আমাদের দশমিক দিয়ে 4টা শূন্য হয়ে যাচ্ছে, হ্যাঁ 2টো শূন্যের স্কোয়ার 4টা শূন্য হয়ে যাচ্ছে। ওকে, এবার আমাদেরকে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তো ক্ষুদ্রতম সংখ্যা আমরা এখানে কিভাবে বের করতে পারবো, এখানে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বের করতে চাই, তো এখানে তো খুবই সহজ হয়ে যাবে ব্যাপারটি। কেন, দেখো আমরা যদি একটা তুলনা করি, আমি আগে সিম্পল করে লিখে নিচ্ছি, 4/9, 3/7 আর 9/20 আর হচ্ছে 64 এখানে আমাদের কত হয়ে গেল, 10,000। ওকে, তো তোমাদের কি মনে হচ্ছে, আমি যদি একটা করি যে এই সংখ্যাটা যে তোমরা দেখতে পাচ্ছ না, নিচে হর আমাদের অনেক বড় অনেক বড়, তো তোমরা এই যদি হরগুলোকে এর কাছাকাছিও নিয়ে যেতে চাও, তাহলে আমরা কিভাবে যেতে পারবো, যে আমরা হরগুলোকে ইকুয়াল করব, তাই না? হরগুলোকে অলমোস্ট ইকুয়ালের দিকে নিয়ে যাব। তো তোমরা এলসিএম মেথড দিয়ে যেতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো একটু কমন সেন্স লাগালেও তোমরা কিন্তু সহজেই অঙ্কগুলো করতে পারবে। এখানে কেমন করে করব, তাহলে দেখো একটা কাজ করো, এখানে 1 সেকেন্ড, যদি হরটাকে মানে লবগুলোকে যদি একই লেভেলে নিয়ে যাই, কেমন, এখানে 64 আছে, তো আমি যদি উপরে 64 করি, তাহলে আমার নিচে কত দিয়ে গুণ করতে লাগে, 16 দিয়ে। তো দেখতেই পাচ্ছ যে এখানে যে তুলনাটা সেটা কত বেশি। এখানে যদি আমি 20ও ধরে নিই, এখানে যদি হরে 16টাকে 20 ধরে নিই, তো 180 ভাগের 200 ভাগের মধ্যে আমি দেখতে পাচ্ছি 64 ভাগ, তো অনেক বেশি না? যেটা এখানে 10,000 ভাগের মধ্যে 64 ভাগ, সেখানে এটা 200 ভাগের মধ্যে তুমি 64 ভাগ পাচ্ছ। আবার এখানে যদি আমি উপরে 64 করতে যাই, তো 64 করতে গেলে আমার কত দিয়ে করতে লাগবে, মনে করো যে 20 বা আমার 22 দিয়েও যদি আমি করি, 21 দিয়ে করি, তো 21 দিয়ে যদি গুণ করি, তাহলে নিচে 21 হচ্ছে, তো 21 মানে কত, 7 20 140, 140 ভাগে 63 ভাগ, তো অনেক কাছাকাছি। তো এখানেও অনুরূপভাবে যদি আমরা যাই 7 লং 63, 140 ভাগে 63 ভাগ, তো এগুলো অনেক ছোট ছোট সংখ্যা, তাই না? এখানে আমি কি বললাম যে 20ও যদি ধরো, তাহলে 180 ভাগে 64 ভাগ, তো 180 ভাগে 64 ভাগ কি খুবই মানে অলমোস্ট 50%-এর মতোই ধরে নাও, 50% থেকে একটু কম, হ্যাঁ, তো 33%-এর মতো ধরে নাও, হ্যাঁ 1/3। আর এখানে দেখো 10,000 ভাগের মধ্যে মাত্র 64 ভাগ, তো অবশ্যই এই সংখ্যাটা ছোট হবে, বুঝতে পারলে কি না? তো এই ধরনের যে ছোটো ছোটো অ্যাপ্রক্সিমেশনগুলো, সেই অ্যাপ্রক্সিমেশনগুলো কিন্তু তোমরা ইউজ করবে পরীক্ষায়, না হলে কিন্তু কী হয়ে যাবে, সোজা অঙ্কগুলো তোমার অনেক সময় মেথড দিয়ে যেতে গেলে কঠিন মনে হবে। তো আমরা এবার মেথড দিয়ে যাচ্ছি। দেখো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এইভাবে ক্রস করব, দুটোর মধ্যে করলাম, করার পরে কি দেখতে পাচ্ছি যে 4 7 28 আর 3 লং 27 হয়ে যাচ্ছে। তার মানে ছোটো কোনটি হয়ে গেল, ছোটো হয়ে গেল আমার 3/7। ওকে, তো এবার 3/7 এবং 9/20-র মধ্যে তুলনা করব, তো এদিকে গুণ করলে কত হচ্ছে 60 আর 7 লং 63। তার মানে দেখা গেল কে ছোটো,
3/7 হচ্ছে আমার ছোট। তো 3/7 আবার ছোট হয়ে গেল। এবার 3/7-এর সঙ্গে কার তুলনা হবে, যে 64/10,000, তাই না? তো 64/10,000, তো এইদিকে গুণ করলে কত হয়ে যাচ্ছে, তো 30,000 হয়ে যাচ্ছে, তাই না? অনেক বড়। আর 7 আর 64 গুণ করলে কত হচ্ছে, খুবই ছোট একটা সংখ্যা, 428, 2 42, মানে 448। তো এটাই অবভিয়াস স্মলেস্ট সংখ্যা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো তো সংখ্যাগুলোকে অবজার্ভ করা জরুরি। তোমরা কোনো যদি ফিক্সড মেথড দিয়ে সব অঙ্কই করতে চাও, তো সেক্ষেত্রে দেখা গেলো কোনো তোমাদের কী হলো, টাইম কনজিউম বেশি করে গেল। ওকে, তো সংখ্যাগুলোকে অবজার্ভ করা জরুরি। এই অঙ্কটির মাধ্যমে আমরা এতটুকু জানতে পারলাম। ওকে, ক্লিয়ার? এবার পরের অঙ্ক দেখো। পরের অঙ্কে এবার এই ধরনের অঙ্ক থাকতে পারে যে তোমাদের যদি ঘাত দিয়ে দেয়। ওকে, তো সেই ঘাত বিশিষ্ট অঙ্কগুলো আমরা কীভাবে করবো, মানে পাওয়ার দিয়ে দিয়েছে, 3-এর পাওয়ার 1/3, 2-এর পাওয়ার 1/2, 6-এর পাওয়ার 1/6, আর 1-এর পাওয়ার কিছুই দেয়নি, তো কিছু না দেওয়া মানে 1। তো এই ধরনের অঙ্কে কী করবে তোমরা, এই যে পাওয়ারগুলো দেখছো, যে ঘাতগুলো আছে, সেই ঘাতের যে হর আছে তাদের লসাগু করবে। ঘাতের যে হর আছে, তো এখানে কিছু না থাকা মানে 1/1 থাকা, তাই না? তো ঘাতের যে হর সেগুলো কত, 3, 2, 6, 1 আছে। তো আমি বলতে পারি যে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 6 হচ্ছে। লসাগু হোক বা ওই ঘাতগুলো সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় এমন একটি সংখ্যা নিলেই হবে। ওকে, তো এই লসাগু দিয়ে তোমরা কি করে দেবে, পাওয়ারগুলোকে গুণ করে দেবে। ঠিক আছে, পাওয়ারগুলোকে গুণ করে দাও। তো গুণ করে দেওয়ার পরে কত পাচ্ছ, 1/6, আর এখানে পাচ্ছ 1/1, আমরা ধরে নিয়েছিলাম 6 দিয়ে গুণ করলাম। তো আলটিমেট আমার এখানে কাটাকুটি করে কত থাকছে, যে এখানে কাটলে কত থাকছে, 2 থাকছে। তো 3-এর স্কোয়ার হয়ে গেল, এখানে কাটলে কত হচ্ছে 3, তখন 2-এর কিউব হয়ে গেল। এখানে থাকছে 6-এর পাওয়ার 1, আর এখানে থাকছে 1-এর পাওয়ার 6। তো আমার আলটিমেট সংখ্যাটা কী আসছে, 9, 8, 6, 1, বুঝতে পারলে? এবার তুমি বৃহত্তম সংখ্যা চেয়েছে, তো অবভিয়াসলি বৃহত্তম সংখ্যা আমার কোনটি হয়ে যাচ্ছে, এখানে 9, তার মানে আমাদের বৃহত্তম সংখ্যা কোনটি হয়ে যাচ্ছে, প্রথম যে তোমরা সংখ্যাটি দেখতে পাচ্ছ সেটি 3-এর পাওয়ার 1/3। ক্লিয়ার? আর ছোটো কোনটা, অবশ্যই শেষের সংখ্যাটি, দ্যাট ইজ 1-এর পাওয়ার 1। ওকে, ক্লিয়ার? কোনো ডাউট নেই। তাহলে ঘাতের অঙ্ক থাকলে আমরা কীভাবে করবো সেটা দেখলাম। এই ধরনের যদি আমাদের মিক্স সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা একটু দেখে শুনে করব। আর এরকম কমন ডিফারেন্স যদি একই থাকে তাহলে আমাদের কীভাবে করতে লাগবে, যার লব বড় সেই বড় হয়ে যাবে। দেন এখানে আমরা শিখলাম যে এলসিএম মেথড কখন ইউজ করব, আবার কখন ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করব, দুটোর মধ্যে পার্থক্য। আর আমাদের এটা দেখা হয়ে গেল যে যদি রুট দিয়ে প্লাস আর মাইনাস থাকে, তো সেক্ষেত্রে তো প্লাস থাকলে যে গুণফলটা যার বড় সেই বড় সংখ্যা, আর যার গুণফল যার ছোটো সেই ছোটো সংখ্যা, আর মাইনাস থাকলে গুণফল যার বড় সে ছোট, আর যার গুণফল ছোট সে বড়। ক্লিয়ার? ওকে, এতটুকু ক্লিয়ার হওয়ার পরে এবার আমাদের পরের যে টপিকটুকু সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যার সিরিজের মান নির্ণয় করো। তো এটা খুবই ফেমাস, অনেকেই জানো। তো কিন্তু এখানে অনেক ডাউট হয়ে যায়, সবাই দেখে মানে অঙ্কগুলো দেখে কিন্তু সবগুলো একই রকম মনে হয়, কিন্তু কিছু সূক্ষ্ম অবজারভেশন না করলে কিন্তু তোমাদের পরীক্ষায় ভুল হয়ে যেতে পারে। তো আমি পুরো যতগুলো হতে পারে এই ধরনের অঙ্ক, আরও অনেক আছে, কিন্তু মূলত আমি মনে করি যে গ্রুপ সিডিতে এই কয়েকটার মধ্যেই থেকে যাবে যদি আসে। ওকে, তো একটু দেখে নাও, নোট ডাউন করে নিও, আর সলভ পিডিএফ অবশ্যই আমি শেয়ার করে দেবো। তো দেখো, প্রথম তোমরা অবজার্ভ যেটা করবে সেটা দেখবে যে এখানে কী আছে, যে প্রত্যেকটা টার্মের মধ্যে কী দেখতে পাচ্ছ তোমরা, এখানে যোগফল দেখতে পাচ্ছ। ওকে, যোগফল দেখতে পাচ্ছ, তো চিহ্ন অবজার্ভ করে নিলে। ওকে, তো আমরা দেখলাম যে যোগফল আছে। তারপরে দেখবো যে সিরিজটা অসীম অবধি আছে কিনা, যে অসীম অবধি আছে কিনা, আছে। ওকে, তো যোগফল আর যদি অসীম থাকে তাহলে কি হবে, তোমার যে এই 6 আছে, 6কে তোমরা ভাঙবে। কীভাবে ভাঙবে? কো প্রাইম সংখ্যায় ভাঙবে, যে কো প্রাইম মানে পরস্পর মৌলিক সংখ্যায় ভেঙে দাও। 6কে কীভাবে ভাঙা যায়, 1 আর 6 ভাঙা যায়, আর 3 আর 2 ভাঙা যায়। ওকে, তো পাশাপাশি যে উৎপাদক, দুটো উৎপাদকে তুমি ভেঙে দাও, যেটা কিনা কো প্রাইম হবে। ওকে, ওকে, তো এবার তাহলে আমরা কোনটা নিচ্ছি, এখানে কো প্রাইম 1 দিয়ে যেটা সেটা নিচ্ছি না, তো আমরা নিয়ে নেব কোনটা, 3 আর 2। ওকে, আর 3 আর 2 মধ্যে যেটা বড় সেটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। এই উৎপাদক দুটোতে ভাঙার পরে যেটা হবে আমাদের বড় সেটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 6কে যদি ভাঙি, আমার 3 2 6 হচ্ছে, তো আমাদের বড় অ্যান্সার কোনটি হয়ে যাবে, এই সমীকরণটির অ্যান্সার হয়ে যাবে 3। এটা সবাই জানো তোমরা, আমি মনে করি সবাই জানো, আশা করি সবাই জানো। এটা খুবই একটা ফেমাস অঙ্ক, আর খুবই বিভিন্ন ইউটিউব রিলসে তোমরা দেখেই নিয়েছো হয়তো।
আচ্ছা, মাইনাস থাকলে তোমরা এটাও জানো যে 20কে তোমরা কী করতে হবে, পাশাপাশি দুটো উৎপাদকে ভেঙে দাও, যে পরস্পর মৌলিক 5 আর 4। তো যখন মাইনাস থাকবে আর আমরা দেখতে পাচ্ছি যে সিরিজটা ইনফিনিট, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, ছোটোটি। মানে যখন প্লাস থাকছে তখন আমার অ্যান্সার হচ্ছে বড়টি, আর যখন মাইনাস থাকছে তখন হচ্ছে ছোটোটি। তার মানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল 4। এটাও তোমরা জানো। এবার আমাদের অঙ্ক শুরু হবে এখান থেকে। এবার তোমরা দেখছো প্লাস আছে আর সিরিজটাও ইনফিনিট আছে। ওকে, প্লাসও আছে, সিরিজটাও ইনফিনিট আছে। কিন্তু এবার তুমি 5কে ভাঙবে কীভাবে? 5কে যদি ভাঙতে বলি তো 5 একে 5, তো এটা তো আমি ভাঙা যাবে না। আমি এখানে বলে দিলাম যে তোমরা এই আকারে ভাঙবে না, আমার পাশাপাশি দুটো উৎপাদকে ভাঙবে। ওকে, তো 5কে তো ভাঙা সম্ভব না, সেক্ষেত্রে আমাদের কি আমরা কীভাবে এটা করবো, এটার অ্যান্সার। তো এই ধরনের যদি থাকে, যেমন √5 দিয়ে থাকতে পারে, √7 দিয়ে থাকতে পারে, আমাদের 11 দিয়ে থাকতে পারে, অনেকভাবেই থাকতে পারে। তো ওকে, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কীভাবে, মনে রাখো যে 4 × x, মানে এটাকে যদি সলভ করা যায় তাহলে যে ইকুয়েশনটা আসবে সেখান থেকে আমাদের যে শ্রীধর আচার্যের রুল আছে সেখান থেকে আমরা ওটাকে সলভ করে আমরা বের করতে পারি। ওকে, তো 4x + 1, এটা রুটের ভিতরে থাকবে আর বাইরে থাকবে 1, আর ডিভাইডেড বাই কত করে দেবে, 2। ওকে, এক্স মানে আমি কি বলতে যাচ্ছি, এক্স মানে হচ্ছে এই 5কে বলতে যাচ্ছি। ওকে, এক্স মানে আমাদের এখানে কত, তো আমাদের এক্স মানে এখানে হচ্ছে 5, এক্স মানে আমাদের এখানে কত হচ্ছে 5। ওকে, তো এবার তাহলে অ্যান্সার আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, 4 × 5 + 1, বাইরে একটা 1 আর 2, তার মানে হচ্ছে √4 5 20 আর কে 21 + 1/2। ক্লিয়ার? ওকে, কোনো ডাউট? ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? আর যদি মনে করো √7 দিয়ে যদি আমি এমন একটা সিরিজ দেখতাম, ওকে, এমন যদি আমি একটা সিরিজ দেখতাম তাহলে আমরা কি বলতাম যে ইনফিনিটি অবধি অবশ্যই থাকতে লাগবে, আর সংখ্যাটাকে আমি ভাঙতে পারছি না, একটা প্রাইম নাম্বার। ওকে, তো সেক্ষেত্রে তাহলে আমাদের কত কীভাবে করব আমরা, যে 4 × 7 + 1, বাইরে একটা 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 4 7 8 29, √29 + 1/2। ক্লিয়ার? ওকে, পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক সেম অঙ্ক, কিন্তু কি পার্থক্য আছে, এখানে প্লাস দিয়েছিল আর এখানে মাইনাস দিয়ে আছে। হ্যাঁ, সিরিজটা ইনফিনিট আছে, আর 7 এমন একটি সংখ্যা যাকে আমরা পাশাপাশি দুটো উৎপাদকে ভাঙতে পারছি না, মানে পরস্পর মৌলিক দুটি উৎপাদকে ভাঙতে পারছি না। আর 1 × 7 এটা নট অ্যালাউড, এটা আমরা নিব না। তো সেক্ষেত্রে আবার সেইভাবেই আমাদের অ্যান্সার হবে, কী হবে, √4 × x + 1, আর যেহেতু এখানে মাইনাস আছে আমরা বাইরে কি -1 দিয়ে দেবো, ডিভাইডেড বাই 2 করে দেবো। এখানে দেখো আমরা প্লাস থাকার কারণে এই যে প্লাসটা দেখছো সেই প্লাসটা ইউজ করছি। এইটুকু যে রুটের ভিতরে যে ব্যাপারটা আছে সেটা কিন্তু দু ক্ষেত্রেই একই, এখানেও একই থাকছে, √4x + 1, আর বাইরে যে মাইনাসটা সেটা এই মাইনাসটার কারণে হচ্ছে। ওকে, প্লাস থাকলে প্লাস হচ্ছে, মাইনাস থাকলে মাইনাস হচ্ছে। ক্লিয়ার? তো এক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, তো 4 × 7 + 1 -1/2, তার মানে হচ্ছে √29 -1/2। ক্লিয়ার? ওকে, এবার যদি আমাদের √11 দিয়ে থাকতো, এই অঙ্কটাই যদি আমাদের √11 দিয়ে থাকতো, এইভাবেই যদি আমাদের চলতো, তাহলে কীভাবে করতে, তখন বলতে যে 4 × 11 + 1, আর বাইরে একটা -1/2, তার মানে 44, আর √45 -1/2। ক্লিয়ার? ওকে, গ্রেট। এবার এটিতে তো এই ধরনের অঙ্কে অনেক আছে, ইন্ডেক্সের অধ্যায়ে আমরা এই ধরনের বেশ কিছু অঙ্ক করতে পারবো, সিম্পলিফিকেশন বেসড। তো এরকম থাকবে যে তোমাদের রুট দেওয়া থাকবে, একটা ইনফিনিট সিরিজ দেওয়া আছে, মানে যে এই সিরিজগুলো যে করলাম তার একটা কম্বাইন্ড রুট করে দেবে। দেখো যে এইটুকু জায়গায় যদি তুমি দেখতে পাচ্ছ কি যে এটা একটা ইনফিনিট সিরিজ, কতটুকু জায়গা, শুধু এইটুকু জায়গা, বুঝতে পারলে? ওকে, এইটুকু জায়গা আমার ইনফিনিট সিরিজ। তো এইটুকু জায়গা শুরু করতে থেকে এই যে 42 দিয়ে, তো আমি দেখছি প্লাসের সিরিজ আছে আর ইনফিনিটের সিরিজ আছে, আর 42 আছে। তো 42কে আমি ভেঙে দেবো 6 আর 7, তো যেহেতু প্লাস আছে তো আমাদের এইটুকুর জায়গার অ্যান্সার কত হবে, 7। কত হয়ে যাচ্ছে, 7। আর এখানে আমাদের গুণ চিহ্ন আছে, তাই না? তো আমরা পুরোটাকে এভাবে লিখছি, তো 700 × 7। ওকে, আচ্ছা, আর বাইরে কত আছে, 74 আছে, আর প্লাস থাকছে। ওকে, তো 700 × 7 করলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে, এখানে আমরা তো 74, আর আমরা দুটো 7-এর কারণে একটা 7 বেরিয়ে আসছে, আর মানে 70 হচ্ছে সোজা কথায়, তাই না? মানে 4900-এর আমাদের রুট হচ্ছে মানে কত, 70।
আর এখানে কত হয়ে গেল, তো হয়ে গেল 144, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার কত হয়ে গেল 12। তো এটা খুবই ইজি সিম্পলিফিকেশন অঙ্ক, অসুবিধা হওয়ার কথা না। আমি জাস্ট তোমাদেরকে এতটুকু খেয়াল করে দিতে চাইলাম যে দেখবে যে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমরা হুবহু ধরে নাও এই ধরনের কোনো পেলে না, তো কিন্তু দেখবে যে ভালোভাবে যে ভিতরে এই ধরনের কোনো সিরিজ লুকিয়ে আছে কিনা, যদি থাকে সেটার ভ্যালু বের করে তারপরে নর্মালি বের করতে পারো। অথবা যদি সিম্পল রুট থাকে তাহলে সেক্ষেত্রে তো সিম্পলভাবেই করতে পারতে, তাই না? যেমন এটা হয়ে গেল, এখানে আমরা যখন এই সিরিজটার যে ভ্যালুটা বসিয়ে দিলাম তারপরে সিম্পল আমাদের সূচকের অঙ্কের মতো হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তারপরে থাকছে এই অঙ্কটি। তো এই অঙ্কটির অ্যান্সার কত? এই অঙ্কটির অ্যান্সার 8, সবাই জানো। এটা কীভাবে জানার দরকার নেই, কারণ কি দেখো কীভাবে আমি দেখিয়ে দিতে পারি যে তোমরা যদি এভাবে একটা সিরিজ ইনফিনিট অবধি চালাও, যেটাকে যদি আমি এক্স ধরি আর দুপাশে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে কি হবে, এই যে বাইরের রুটটা দেখছো এটা উঠে যাবে, তাই না? তার মানে আলটিমেট কী হলো, 8 দিয়ে বাইরের রুটটা উঠে গেল, আবার সিরিজটা ইনফিনিট অবধি চলতে থাকবে, তাই না? তো এই সিরিজটা ইনফিনিটি তো শেষ নেই, একটা কেটে গেলে তো আর ইনফিনিটি থেকে একটা জিনিস বাদ দিলে তো আর পুরো সিরিজটা শেষ হয়ে যায় না। তো পরের জিনিসটুকুও যে দেখছো এটাও আবার এক্স হয়ে যাবে, কারণ আমি পুরো সিরিজটাকেই এক্স ধরেছিলাম। তার মানে কী হয়ে গেল, এক্স দিয়ে এক্স কেটে দাও, তো এদিকে ডান দিকে এক্স পড়ে আসে, তো এক্সের ভ্যালু যেটা আমরা এই সিরিজটাকে ধরেছিলাম, পুরোটাকে এক্স ধরেছিলাম, তো সেটার ভ্যালু কত হয়ে গেলো 8। তো দেখতে পাচ্ছ এই ধরনের সিরিজে এই যে অঙ্কটা সেটাতে আমাদের কি অবজার্ভ করতে লাগবে, রিলেশন কি আছে, পরপর এখানে গুণ আছে আর সিরিজটা ইনফিনিট আছে। তো আমরা কি দেখলাম, এটাতে গুণ থাকলে অ্যান্সার যেটা ভিতরে আছে সেটাই, আর তোমরা প্লাস দেখছো আর ইনফিনিটি দেখেছো, মাইনাস দেখেছো আর ইনফিনিট সিরিজ দেখেছো। ওকে, আর দেখেছো মানে তোমাদের ইভেন নাম্বার অ্যান্ড অড নাম্বারের, যেমন এটা হচ্ছে অড নাম্বার থাকে, আমি উৎপাদকে ভাঙতে পারছি না, আর এখানে এটা অড নাম্বার প্লাস দিয়ে, এটা দেখছো জোড়া সংখ্যা আছে পাশাপাশি ভাঙতে পারছি, এটাও ঠিক তাই। তো পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের যে লাস্ট অঙ্কটা আছে এই অধ্যায়ের, সেটা দেখো। তো এখানে যে অঙ্কটা আছে সেটাতে বলেছে এখানে বিভিন্ন সংখ্যা দিতে পারে, এটা কিন্তু আমাদের প্রথম জিনিস কি দেখতে লাগবে যে এটা আমাদের ইনফিনিট সিরিজ না। যদি ইনফিনিট সিরিজ হতো তাহলে অ্যান্সার কিন্তু 5 হয়ে যেত, দেখতে পাচ্ছ? তো এখানে ইনফিনিট অবধি ছিল জন্যই আমাদের অ্যান্সার 8 হচ্ছে, এখানে কিন্তু অসীম অবধি নেই, অসীম অবধি কিন্তু নেই। তো ভালো করে কেয়ারফুলি দেখবে, তো অ্যান্সার 5 দিয়ে এসো না। ওকে, তো এখানে আমাদের কটা 5 আছে, 4টা 5 আছে। ওকে, তো তোমরা কি করবে, এই যে 5 আছে তো 5কে 5 লিখে দিলে। ওকে, আর কি করবে যে তোমরা একটা কাজ করে দাও, যে যেহেতু এই যে তোমার রুট দেখছো, রুট মানে ঘাত হচ্ছে 1/2। ওকে, তো তোমরা একটা কাজ করো, এখানে করবে কি, 2 এর পাওয়ার কটা আছে, এখানে 5 কটা আছে, 4টা করে দাও, আর ঠিক নিচে 2 এর পাওয়ার 4 করে দাও, আর উপরে করে দাও একটা বিয়োগ করে দাও। ঠিক আছে, কিছু বুঝতে পারলে? আমি বললাম যে এখানে 5 আছে, তো তুমি 5ই বসিয়ে দাও। এবার 2 কেন নিচ্ছি, কারণ এটা হচ্ছে কি রুট আছে, হ্যাঁ, রুটের কারণে আমাদের এই 2 জিনিসটা নিতে হচ্ছে। তো কবার রুট আছে এখানে, 1 2 3 4, ঠিক আছে? এই জন্য 2 এর পাওয়ার তোমরা 4 করে দিয়ে লবের ক্ষেত্রে 1 বিয়োগ করে দেবে, আর নিচে কত করে দেবে, নিচে কত করে দিচ্ছি আমরা, নিচে করে দিচ্ছি 2 এর পাওয়ার 4ই থাকছে। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে উপরে, যে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16 থেকে আমরা কত বিয়োগ করলাম 1, আর অ্যান্সার কত হয়ে গেল 15/16। ঠিক আছে, তো এটা এই অঙ্কটা আরেকবার দেখো, যে যদি আমার √7 দিয়ে 4বার থাকতো তাহলে আমরা কীভাবে করতাম, তখন বলতাম যে তোমরা প্রথমে 7 লিখে দাও, আর 2 এর পাওয়ার কত আছে, আচ্ছা মনে করো 5 বার আছে। ওকে, 5 বার আছে, তাহলে কীভাবে লিখতাম, 2 এর পাওয়ার 5 করে দিলাম, 1 বিয়োগ, আর নিচে 2 এর পাওয়ার 5 করে দিলাম। তার মানে কত হয়ে যেত, 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32 থেকে 1 বাদ দিলে হচ্ছে 31/32। ক্লিয়ার? তো এই ছিল পুরো কনসেপ্টটা। ওকে, তো আজকের ভিডিওতে এতটুকুই। তো আশা করি তোমাদের এই পুরো শিটটা হেল্প করবে। আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো পুরো সলভ পিডিএফটি। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। স্টে কানেক্ট টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি ফাইট।